নিতাইগঞ্জ গ্রামে দুই বোন থাকতো। বড় বোনের নাম ছিল শিলা আর ছোট বোনের নাম ছিল গীতা। দুই বোন সব সময়ই মিলেমিশে কাজ করত। তাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল, যে গাছের আম বিক্রি করে তাদের সংসার চলতো। গীতা, এই গীতা, কোথায় গেলি বোন? কি হয়েছে দিদি? বাজারে যেতে হবে তো নাকি? এখন না গেলে যে গরমে আমগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রে দিদি, চল। এরপর তারা আম নিয়ে বাজারে যায় আর বাজারে গিয়ে আম বেচতে শুরু করে। গ্রামের লোকেরা গীতা আর শিলার কাছ থেকে বেশি আম কিনতো, কেননা গীতার গাছের আম ছিল অনেক সুস্বাদু। তারা আম বাজারে নিয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের আমগুলো বিক্রি হয়ে যেত। এভাবেই চলছিল তাদের দুই বোনের দিন। গীতা আর শিলা তাদের আম গাছটার অনেক যত্ন নিত। দিদি, এই দিদি, দেখ, আমাদের আম গাছটায় কত আম! এই আম গাছটা যে আমাদের জীবনে ছায়া হয়ে আছে রে। ঠিক বলেছিস রে, এই আম গাছটা মা রোপণ করেছে। আজ হয়তো মা আমাদের সাথে নেই, কিন্তু মায়ের আশীর্বাদ স্বরূপ এই গাছটা আমাদের সাথে আছে। হয়েছে, এখন আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চল তো, ঘরে চল। এরপর তারা ঘরে চলে যায়। এভাবে হাসি মজা আর আনন্দে তাদের দু বোনের দিন খুব ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই একদিন তারা দুজন যখন বাইরে আসে, তারা আম গাছ দেখে ভীষণ অবাক হয়ে যায়, কেননা তাদের আম গাছটা সেখানে ছিলই না। কে যেন তাদের আম গাছটা কেটে ফেলেছিল। দিদি, হ্যাঁ দিদি, এটা কি হয়ে গেল রে দিদি? আমাদের আম গাছটা আমাদের আম গাছটা কোথায় চলে গেল? আর আমাদের আম গাছটা কে কাটলো বলতো? সত্যি তো, কে করলো এমনটা? তুই কাঁদিস না তো। দিদি, দিদি রে, এবার আমাদের সংসার কিভাবে চলবে রে? এবার তো আমাদের না খেয়ে থাকতে হবে দিদি। এসব বলে তারা যখন কাঁদছিল, তখন দূরে দাঁড়িয়ে অনিল নামের এক লোক হাসছিল। খুব ভালো হয়েছে, এবার বাজারে আমি একাই আম বিক্রি করব। তোদের জন্য এতদিন আমার অনেক লোকসান হয়েছে, সকলেই শুধু তোদের কাছ থেকেই আম নিত। আমার দোকানে তো কেউই আসতো না, আর তাই তো আমি তোদের আম গাছটা কেটে ফেলেছি। এবার তোরা আম কোথায় পাবি? সকলেই তো আমার দোকান থেকেই আম কিনবে। এই বলে অনিল সেখান থেকে চলে যায়। আর গীতা আর শিলা ভীষণ চিন্তিত ছিল। গীতা আর শিলার আমের দোকান না থাকায় অনিলের থেকেই সবাই আম কিনতো, আর এতে অনিল ভীষণ খুশি ছিল। এদিকে গীতা আর শিলার দিন অভাবেই কাটতো। একদিন শিলা নদীর ধারে বসে কাঁদছিল। এখন আমি কি করব? ছোট্ট বোনটাকে যে ঠিক মতো খেতেই দিতে পারছি না আমি। মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে কখনো কষ্ট দেইনি, আর সেই বোন কিনা আজ এত কষ্ট পাচ্ছে। আমি যে কি করি, কি করে আমি সংসার চালাবো ঈশ্বর? হে ঈশ্বর, তুমি আমায় পথ দেখাও ঈশ্বর। আর যদি পথ না দেখাও, আমাকে তুমি তুলে নাও। এইসব বলে যখন শিলা কাঁদছিল, তখন হঠাৎই নদী থেকে একটা জলপরী উঠে আসে। আর জলপরীকে দেখে তো শিলা ভীষণ ভয় পেয়ে যায়। আমাকে দেখে ভয় পেও না, তুমি বলো, কি হয়েছে তোমার? কেন এত কাঁদছো তুমি, বলো তো? তোমার কি কোনো বিপদ হয়েছে? এরপর শিলা জলপরীকে সবটা খুলে বলে। সব শুনে জলপরী শিলাকে একটা আম দেয়। শোনো, এই আম হাতে নিয়ে তুমি যদি মন্ত্র পড়ো, তবে তুমি নিজে একটা আম গাছে পরিণত হবে, আর পুরো গাছ ভর্তি আমে ভরা থাকবে। গাছ হওয়ার পর তুমি আবারও মন্ত্র পড়বে, তাহলে তুমি আবারও মানুষ হতে পারবে। তবে তুমি আমায় বলো জলপরি, আমায় কি মন্ত্র পড়তে হবে? লুৎফট পারি আম গাছে পরিণত হই তাড়াতাড়ি। এই মন্ত্র পড়লে তুমি সাথে সাথে আম গাছে পরিণত হবে, আর তোমার বোন সেই গাছ থেকে আম পেড়ে নেবে। আম নেওয়া শেষ হলে তুমি আবারও এই মন্ত্র পড়বে, লুকিং টুকিং ফরে মানুষ রূপ ধরে।
এই মন্ত্র বলার সাথে সাথে তুমি মানুষ রূপ ফিরে পাবে। এই বলে জলপরি পানিতে ডুব দেয়। আর শিলা খুশি হয়ে আম নিয়ে বাড়িতে চলে যায় আর গীতাকে সব কথা খুলে বলে। এরপর তারা দুজন বাইরে চলে আসে আর শিলা আমটি হাতে নিয়ে মন্ত্র পড়তে সে একটি আম গাছে পরিণত হয় আর গীতা সব আম গাছ থেকে পেড়ে নেয়। এরপর শিলা আবারও মন্ত্র পড়ে আর মানুষ রূপে ফিরে আসে। শিলা আর গীতা এত আম দেখে ভীষণ খুশি ছিল আর পরের দিন তারা আম নিয়ে বাজারে যায় আর আবারও গ্রামের লোকেরা তাদের থেকেই আম কেনে। এইদিকে শিলার আম বিক্রি করা দেখে তো অনিল ভীষণ অবাক হয়। কি ব্যাপার, আম গাছ তো আমি কেটে ফেলেছি, তাহলে এরা দুজন এত আম কোথা থেকে পেল? নিশ্চয়ই কোনো রহস্য আছে। না না, আমাকে এদের ওপর নজর রাখতেই হবে। এরপর থেকে অনিল তাদের দু বোনের ওপর নজর রাখতে শুরু করে আর সে শিলাকে আম হাতে নিয়ে মন্ত্র পড়তে শুনে নেয় আর শিলাকে আম গাছে পরিণত হতেও দেখে ফেলে। এসব দেখে অনিল ভাবতে থাকে, ও, তাহলে এই ব্যাপার। না না, গীতার হাতের ওই আম আমাকে নিতেই হবে, সেটা যে করেই হোক। এরপর গীতার সব আম পাড়া শেষ হলে শিলা আবারও মানুষে পরিণত হয়। এরপর তারা আম নিয়ে ঘরে চলে যায়। এরপর রাতে শিলা আর গীতা যখন ঘুমাচ্ছিল তখন মাঝরাতে চুপি চুপি অনিল সেখানে আসে আর আমটি চুরি করে সে তার বাড়িতে চলে যায় আর তার বউকে সবটা খুলে বলে। এরপর শিলার মতো অনিলও আম হাতে নিয়ে মন্ত্র পড়ে আর সাথে সাথেই অনিল আম গাছে পরিণত হয়। গিন্নি, ও গিন্নি, হা করে দাঁড়িয়ে আছো কেন? এবার তুমি সব আমগুলো পেড়ে নাও। অনিলের এমন কথা শুনে অনিলের বউ সব আম পেড়ে নেয়, কিন্তু অনিল মানুষ রূপ ধারণ করার মন্ত্র না জানাতে সে মানুষ রূপ ধারণ করতে পারছিল না। এ এ এ কি গিন্নি, এবার কি হবে বলো তো? আমি তো মানুষ রূপ ধারণ করতে পারছি না। হায় 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 রে, এবার কি হবে? আমি কি সারা জীবন এমন আম গাছ হয়েই থাকবো নাকি? হে উপরওয়ালা, সাহায্য করো আমাকে। হায় হায় রে, আমার সাথে এটা কি হয়ে গেল? ভোরবেলা গীতা আর শিলা আমটা দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর তখনই সেখানে অনিলের বউ আসে আর তাদের সব ঘটনা খুলে বলে আর সব শুনে তারা সেখানে যায় আর তখন আম গাছটা তাদের দেখে বলে ওঠে, মা শিলা, শিলা রে, তোরা আমাকে ক্ষমা করে দে। দয়া করে আমায় মানুষ হওয়ার মন্ত্রটা বলে দে মা। আমি যে আমি যে আর কখনো লোভ করব না। আমার ভুল হয়ে গেছে। এরপর শিলা মানুষ হওয়ার মন্ত্র বলে দেয় আর গাছরূপী অনিল সেই মন্ত্র পড়তেই মানুষ রূপে ফিরে আসে। এরপর অনিল তার হাতে থাকা আমটা শিলাকে দিয়ে দেয় আর শিলার থেকে ক্ষমা চায়। এরপর শিলা আর গীতা আমটা হাতে নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায়। এরপর থেকে দু বোন আম বিক্রি করে সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে আর নিজেদের অভাবও দূর করতে থাকে। স্টেশনের পাশে একটা টেকো চালচুলোহীন মহিলা অসহায়ের মতো বসে আছে, লোকজনের কাছে হাত পাচ্ছে। এ দেখে স্টেশনের ঝাড়ুদার বিনুর ভীষণ মায়া হয়। আহারে, এই মহিলাটা ভীষণ অসহায়। মহিলাটাকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে আর মহিলাটাকে দেখে বড্ড ক্ষুধার্ত মনে হচ্ছে। এসব কথা বলে বিনু মহিলাটির কাছে যায় আর বিনুকে দেখে মহিলাটি অসহায়ের মতো হাত পেতে বলে, মারে, আমাকে একটু খেতে দিবি? আমার যে বড্ড খেতে পেয়েছে, আমাকে খেতে দে না রে মা। আমি যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি, দে না একটু খেতে রে মা। আমার সাথে তো কোনো খাবার নেই, তুমি আমার সাথে চলো মাসিমা, আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। এরপর বিনু মহিলাটিকে সাথে নিয়ে বাড়িতে চলে যায় আর বিনু মহিলাটিকে খাবার খেতে দেয়। মহিলাটি পেট পুরে খাবার খায়। উফ, বড্ড শান্তি পেলাম। সেই কবে নিজের হাতের রান্না এভাবে পেট পুরে খেয়েছি আর আজ খেলাম। আসলে মা, আমি কোনো ভিখারি নই। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই অবস্থা।
কেন মাসিমা, কি এমন ঘটেছে তোমার সাথে? যে ভাগ্য আজ তোমাকে এমন করে লোকের কাছে হাত পাততে বাধ্য করেছে? সে অনেক কথা রে মা, আসলে আমি একটা পরী। আর আমি এমন টেকও ছিলাম না। আমার মাথায় লম্বা লম্বা চুল ছিল, আর লম্বা চুল যেমন সুন্দর করে বাঁধতাম তেমনি গুছিয়েও সংসার করতাম। চাঁদের দেশে আমার সাজানো গোজানো একটা সংসার ছিল। আমার সংসারে আমার স্বামী আর একটা কন্যাও ছিল। কিন্তু আমার সুন্দর সংসারের উপর এক শয়তান রাক্ষসীর নজর পড়ে। দেখেছো আমাদের মেয়ে কত সুন্দর বেড়ে উঠছে। আমার কোলে এমন সুন্দর ফুটফুটে আর পূর্ণ সুখের অধিকারী কন্যা আসবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আমার কপালটা সত্যি অনেক ভালো। পরিরাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার পর তোমায় নিয়ে চাঁদের দেশে এসেছিলাম। চাঁদের দেশে যে আমার এত সুন্দর একটা সংসার হবে তা বুঝে উপরওয়ালাই ঠিক করে রেখেছিলেন। লম্বা পরের সংসার, কিন্তু আমি যে তোর সুখের সংসার থেকে একজনকে নিয়ে যেতে এসেছি রে। তোর সুখের সংসারে বাধা দেওয়ার ইচ্ছে আমার নেই বাপু, তবে যে তোর কন্যাকে আমার চাই চাই। এসব তুমি কি বলছো রাক্ষসী? আমি কিছুতেই আমার কন্যাকে তোমার মতো রাক্ষসীর হাতে যেতে দিব না। তোমাকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও, নয়তো তোমার মৃত্যু আজ কেউ ঠেকাতে পারবে না। সামান্য একটা পরী হয়ে তুই আমাকে মারতে চাইছিস? আমার শক্তি সম্পর্কে কি তোর কোনো ধারণা আছে? এরপর ওই রাক্ষসী আমার স্বামীকে হত্যা করে, তার লম্বা হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরে আর তুলে ঝরে আছাড় মেরে ফেলে দেয়। দেখেছিস তো বোকা পরি, আমার কত শক্তি। আমি চাইলে তোর স্বামীর মতো তোকেও হত্যা করতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আগে তোর মাথার লম্বা চুলগুলো কেড়ে নিব আর তোকে চাঁদ থেকে পৃথিবীতে ফেলে দিয়ে তোকে তোকে মারবো। রাক্ষসী যা বলে তাই করে। রাক্ষসী তার জাদু বলে আমার মাথার চুলগুলো অদৃশ্য করে আমাকে টেকো বানিয়ে দেয় আর চাঁদের দেশ থেকে ছুঁড়ে ফেলে দেয়। এত দূর থেকে পড়ে গিয়ে আমার ডানা ভেঙে যায়। তোমার কথাগুলো শুনে বড্ড খারাপ লাগলো পরি, কিন্তু তোমার মেয়ে কোথায় সে কি তুমি জানো? জানি তো, রাক্ষসী যেখানে আছে আমার মেয়েও সেখানে আছে। সেই কবে পৃথিবীতে এসেছি আর পাগলের মতো লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি। না জানি 1 বছরে আমার কন্যার সাথে কি কি ঘটেছে। তবে আমার মন বলছে আমার মেয়ে বেঁচে আছে। কেঁদো না পরি, শান্ত হও। তোমার মেয়ে যদি বেঁচে থাকে তবে নিশ্চয় আমি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিব। আমার হয়তো রাক্ষসীর সাথে লড়াই করার ক্ষমতা নেই, কিন্তু রাক্ষসীকে পরাজিত করার মতো বুদ্ধি আছে। আমি যতদূর জানি ওই রাক্ষসী পাতালপুরীতে থাকে, আর আমার কন্যাকেও ওই রাক্ষসী নিশ্চয়ই পাতালপুরীতে নিয়ে গেছে। তবে তুমি আমার বাড়িতেই থেকো, আমি চাচ্ছি তোমার মেয়েকে উদ্ধার করতে। এরপর বিনু পাতালপুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর অনেক কষ্টে বিনু পাতালপুরীতে গিয়ে পৌঁছায়। আরে আরে আরে, পাতালপুরীতে মানুষের বাচ্চা! এই তুই পাতালপুরীতে কেন এসেছিস? আমার খাবার হতে নাকি? আহা রাক্ষসী পেশি, তুমি আমাকে দেখে এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো পাতালপুরীতে ভ্রমণে এসেছি। আসলে ছোটবেলা থেকে আমার বড্ড শখ ছিল আমি পাতালপুরী দেখব, আর পরে জানতে পারলাম যে পাতালপুরীতে নাকি তোমার মতো ভালো আর দয়ালু একজন রাক্ষসী আছে। আর তারপর তোমার ভরসাতেই তো আমি এখানে এলাম গো। আর তুমি কি না আমাকে এভাবে শাসাচ্ছ? অতিথির সাথে এমন আচরণ করা কি ঠিক বলো? তাই তো আজ তুই আমাকে প্রথম দয়ালু বললি। না, তুই সত্যি আমার অতিথি, তোকে তো আপ্যায়ন করতেই হবে। মা ডাকেনি? তুই কোথায়? অতিথিকে কক্ষে নিয়ে যা আর আপ্যায়নের ব্যবস্থা কর। আর আমি যাচ্ছি,
এরপর রাক্ষসী অদৃশ্য হয়ে যায় আর কক্ষের ভেতর থেকে পরীর মতো ডানাওয়ালা সুন্দরী কন্যা ডাকিনী আসে। ডাকিনীকে দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, বাহ, কি সুন্দর একটা পরী, এটা নিশ্চয়ই পরীর কন্যা। আর ডাকিনী কিনা একে নিজের মেয়ে বলছে। কিন্তু পরীকন্যাকে তো তার আসল পরিচয় সম্পর্কে জানাতে হবে। এই যে অতিথি, ঘরে এসো, মা তো তোমাকে আপ্যায়ন করতে বলেছে। আমি নিজ হাতে নরেন গুড়ের পায়েস বানিয়েছি, এসো তোমাকে খেতে দেই। তুমি একটা রাক্ষসী মেয়ে হয়ে পায়েস বানিয়েছো? এসব তো পরীকন্যারা করে। তোমার মাঝে পরীকন্যার গুণগুলো এলো কি করে বলো তো? আর তোমার পিঠে তো ডানাও আছে। রাক্ষসীর কন্যার আবার ডানা থাকে নাকি? কি সব উল্টো পাল্টে জাতা কথা বলছো? আমি রাক্ষসী কন্যা ডাকিনি। আমি পরীকন্যা হতে যাব কেন? আজব! তুমি যদি রাক্ষসী কন্যা হবে তাহলে তো তোমার রাক্ষসীর মতো ভয়ঙ্কর চেহারা থাকতো, পরীদের মতো এত সুন্দর হতে না তুমি। আর তুমি যদি পরীকন্যা নাই হবে, তোমার ডানা এলো কোথা থেকে বলো তো? তবে শোনো, তোমার আসল পরিচয় শোনো। এসব কথা শুনে ডাকিনী চুপ হয়ে যায়। এরপর বিনু টেকো পরি আর অতীতের রাক্ষসীর কুকর্মের ব্যাপারে সব কথা খুলে বলে। কি, ওই শয়তান রাক্ষসী আমার মা আর আমার পরিবারের সঙ্গে এত অন্যায় করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমাদের শখের সংসারকে নষ্ট করেছে। তবে তো ওই রাক্ষসীকে আমি আজই বধ করব, ছাড়বো না আমি। হ্যাঁ, তাই করো। তবে তোমার মা আমার বাড়িতে আছে, আর তুমি রাক্ষসীকে হত্যা করার পরে তবেই আমরা ফিরে যাব, কেমন? ডাকিনী রাগে ফুঁসতে থাকে। তখনই রাক্ষসী আসে আর রাক্ষসীকে কিছু বুঝতে না দিয়ে ডাকিনী তার জাদু বলে রাক্ষসীকে হত্যা করে। আর বিনু সহ পাতালপুরী থেকে বেরিয়ে আসে, পরীর কাছে ফিরে যায়। কিন্তু পরী তার কন্যাকে এতদিন পর দেখেও চিনতে ভুল করে না যে এটা তারই মেয়ে। তুই ফিরেছিস মা, আমি তোর অপেক্ষায় ছিলাম। বিনু, সত্যি তোর তুলনা হয় না রে। তুমি তো আমার মায়ের মতোই। তবে তোমার কন্যাকে ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল। তবে তোমরা আর চাঁদের দেশে যেও না, কেমন? তোমরা আমার সাথেই থেকো, আমার মা আর বোন হয়ে। আসলে আমি অনাথ, তো আমার তো আর কেউ নেই। আর তারা বিনুর সাথে থেকে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।